কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়বো ইনশাল্লাহ। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না। কিছু লোক প্রপাগান্ডা ছড়ায়, জামাতে ইসলামী তো কোনোদিন সরকার চালায় নাই। এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নাই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে, কিন্তু 5 বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার। 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিলেন। সেই সময় দেশ 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মাহবুদের অশেষ মেহেরবানি বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এই 2 জন মন্ত্রী ছিলেন। 3টা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে। তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতি স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল ঝাঁপিয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই। এই 2 মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। তারা প্রমাণ করেছেন এই 2টার সাথে আরো 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামীর লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন, তাহলে 12টা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো, জনগণ উপকৃত হতো। তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ, যারা এই দেশের কল্যাণ চায় না, তারা শঙ্কিত হয়ে পড়েছিল। জামাত যদি এইভাবে এগিয়ে যায়, এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায়, তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না। সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন। 15.5 বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি। কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামাতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থকও মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে,
তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল, ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল, যার প্রমাণ এই 5 আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না, ছাত্র শিবির জিতবে না, ছাত্র শিবির জিতবে ফেসবুকে, বুটে জিতবে অমুক দল। এই অপপ্রচার করা হয় নাই। কেন জিতবে না? বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না, এদের কার্যকলাপ পছন্দ করে না, ছাত্রীরা তো একেবারেই না, নস্যি। এই ধরনের অপপ্রচার করা হয়েছিল। সকল অপপ্রচারের মুখে ছাই মেরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা। যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল, এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল। এবার জিকির শুরু হলো। এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, আপনারা কি মনে করেন? আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছেন? যার কোনো প্রভাব পড়বে না, এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না, তারা টেলিভিশনে টকশোতে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে? একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে, আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন, অভিনন্দন জানাবেন, এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সেক্রেটারি, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জনাব ডক্টর রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, হাসিনার 15 বৎসরের নির্যাতনের প্রতীক জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য পেশ করেছেন। শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার একান্তই প্রিয় প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লক্ষ্য করেছেন আমি আমার ডান পাশে এবং বাম পাশে দুইজন শহীদদের পিতার মাঝখানে দাঁড়িয়ে আমি বক্তব্য পেশ করছি। তিনি হলেন আমাদের অন্যতম শহীদ জনাব নাসিব। জনাব নাসিবের পিতা তিনি ইতিমধ্যে
আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন। আরেকজন হলেন আমার বাম পাশে জনাব রাকিবের গর্বিত পিতা। আমি একটি স্লোগান দিয়ে বক্তব্য শেষ করব, আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। সম্মানিত ভাইয়েরা, বক্তব্য আমাদের প্রধান অতিথি রাখবেন। ইতিমধ্যে আমি আপনাদের সামনে অনেকই বক্তব্য রেখেছি। বক্তৃতার প্রথমে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের পরে শহীদের রক্তের বিনিময়ে, পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন হয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলার সুযোগ পেয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে সকল শহীদ পরিবারের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা ইতিমধ্যে সমস্ত পঙ্গুদের খোঁজখবর নিয়েছি। আরেকটি দল বাংলাদেশের যারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্ট দেশ স্বাধীন হলো, 7 আগস্ট নির্বাচনের জন্য পল্টনে সমাবেশ করলো এবং নির্বাচন দাবি করলো। অবাক বিস্ময় জাতি তাকিয়ে থাকলো, দেশে সরকার নেই, নির্বাচন কার কাছে চায়? সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশের আকাশে আমরা আবার শকুনের গ্রাণ লক্ষ্য করছি। ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়কে উস্কিয়ে দিয়ে বাংলাদেশে একটি দুঃসহ অবস্থা এবং ষড়যন্ত্রের পায়তারা শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই মিছিলতে, এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি, কোন চক্রান্ত আর কাজে লাগবে না। কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে 300 আসনে আমরা প্রার্থী ঘোষণা করে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। এই দেশের মানুষ এখন জামাতের প্রতি আস্থা স্থাপন করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবক হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময়ের কারণে বক্তব্য লম্বা করা যাচ্ছে না। আমি মোহাম্মদপুরবাসীকে আশ্বস্ত করেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এখানে বেশ কিছু সমস্যা, ইতিমধ্যে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। আপনারা জানেন বসিলা 4 রাস্তার যে যানজট, ইতিমধ্যে সেই যানজটকে শহরীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে। বসিলার যে 4 রাস্তা, 60 ফিটের যে রাস্তা, সেই রাস্তার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে কিশোর গ্যাং, মাদকের আস্তানা বন্ধ করার জন্য প্রশাসনিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। ইতিমধ্যে আপনারা তা লক্ষ্য করেছেন। এই মোহাম্মদপুরে অনেক সমস্যা। কয়েকদিন আগে সরকারের ঊর্ধ্বতন একজনের সাথে কথা বললাম, তিনি বললেন মোহাম্মদপুর ক্রাইম জোন এলাকা, মোহাম্মদপুর তো অপরাধ প্রবণ এলাকা। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এই অপরাধ প্রবণ এলাকাকে ভালো করার জন্য কি পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন? তিনি বললেন, আমি প্রশাসনকে বলে দিয়েছি, আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। আমরা বিশ্বাস করি প্রশাসন যদি পদক্ষেপ গ্রহণ করে, যেই সমস্যা আপনারা ভুগছেন, কিশোর গ্যাংয়ের প্রবলেমে ভুগছেন, মাদকের প্রবলেমে ভুগছেন, ছিনতাইকারীর প্রবলেম ভুগছেন, ইনশাআল্লাহ এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। মোহাম্মদপুরে খেলার মাঠ নাই। আমি বলেছি যেই সব জায়গা জোর জবরদস্তি করে 15 বছর বন্দি করে রাখা হয়েছিল, 15 বছর ধরে রাখা হয়েছিল, সেগুলো আমরা দখল মুক্ত করে ইনশাআল্লাহ খেলার মাঠ তৈরি করে দেব। কমিউনিটি হসপিটাল নেই। আমি সব জায়গায় চিকিৎসা ব্যবস্থার জন্য যে চিকিৎসা আয়োজন করেছিলাম, ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম, সেখানে বলছিলাম প্রয়োজনীয় আমরা চিকিৎসা ব্যবস্থার জন্য কমিউনিটি হাসপাতাল তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক বাংলাদেশ তৈরি করার পক্ষে। বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন দেশ তৈরি করার জন্য লড়াই করছে। আগামীতে ইনশাআল্লাহ যদি আমরা আপনাদের সেবক হতে পারি, তাহলে একটি সুন্দর বাংলাদেশ, একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করে দিতে সক্ষম হব। সে আশাবাদ ব্যক্ত করে আগামী 26-এর নির্বাচন সকল ষড়যন্ত্রে উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা ভোটের মাঠে জয়লাভ করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।